প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আসলে ভালো আছো এই কথাটাও বলাটা ঠিক হচ্ছে না। তোমাদের যে সচরাচর জীবনযাত্রা, সেটার মধ্যে অনেক পরিবর্তন এসছে। স্বাভাবিকভাবে তোমরা এই সময়টাতে স্কুলে থাকার কথা, ক্লাসরুমে থাকার কথা, শিক্ষকদের ক্লাস করার কথা এবং সহপাঠীদের সাথে গল্পগুজব করা, খেলাধুলা করা, সবগুলো থেকে বঞ্চিত হয়ে দীর্ঘদিন যাবত তোমরা ঘরে অবস্থান করছো। তো এই পরিস্থিতিতে আসলে কারো ভালো থাকার কথা নয়। তবে আশা করছি আমাদের শিক্ষকদের যে তোমাদেরকে এই সময়ে শিক্ষকদের সাথে যোগাযোগের যে একটা শূন্যতা, ক্লাস করার যে একটা ঘাটতি, সেই যে প্রচেষ্টায় আমরা ক্লাসগুলো শুরু করছি, সেটা তোমাদেরকে অন্তত কিছুটা হলেও আনন্দিত করবে এবং তোমাদের পড়াশোনাটাকে ঠিকমতো টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও ভূমিকা রাখবে। আমি গতকালই আমার ফেসবুকের একটা লাইভের মাধ্যমে আমি সবাইকে জানান দিয়েছিলাম যে আমি আজকে থেকে অনলাইনে ক্লাস শুরু করব। এটা দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকরা আরও আগে থেকে শুরু করেছেন। তো আমাদের রাঙ্গুনিয়াতেও আমরা বিশেষ করে আমাদের একজন সহকর্মী খুরুশিয়া দারিক উচ্চ বিদ্যালয়ের অর্পণ বড়ুয়া, তিনি কয়েকদিন আগে এটা শুরু করেছিলেন। তো আমি মূলত তার সেই ক্লাসগুলো দেখে তো আমি চিন্তা করলাম যে আমি আসলে ঘরে বসে আমি নিজেও আমার শিক্ষার্থীদেরকে এই পদ্ধতি অবলম্বন করে ক্লাস করাতে পারি। তো বিষয়টা আমার খুব ভালো লেগেছে। তো এইখানে ইতিমধ্যে কিন্তু সংসদ টেলিভিশনে বিভিন্ন ক্লাস হচ্ছে, আশা করি সেগুলো তোমরা দেখছো। তো আমি যে ক্লাসগুলো আজকে থেকে শুরু করতে যাচ্ছি, সেই ক্লাসগুলো তোমরা এটা আমার ফেসবুক পেজে সায়েম রাঙ্গুনিয়া এবং সায়েম HM নামে আমার দুটো ফেসবুক পেজ আছে, সেই পেজে তোমরা পাবে। আর তাছাড়া আমাদের রাঙ্গুনিয়া স্কুলের একটা অফিসিয়াল ওয়েব পেজ, আমার ফেসবুক পেজ আমার ইয়েতে আছে, আইডিতে, সেটা হচ্ছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী প্রাইভেট উচ্চ বিদ্যালয় অফিসিয়াল, এই নামে পেজটা। তোমরা সেখানেও আমার এই ক্লাসগুলো নিয়মিত পাবে। তো আমার সাথে সাথে গতকাল আমার যে পোস্টে, সেটাতে উদ্বুদ্ধ হয়ে আমার কয়েকজন সহকর্মী, বিশেষ করে মান্না স্যারের কথা বলতে হয়, তিনিও শুরু করার একটা ইচ্ছা পোষণ করেছেন। আশা করছি আমরা ওনার ক্লাসগুলো তোমাদেরকে দেখার সুযোগ করে দিতে পারবো। তো যাক, আমি সরাসরি আমার বিষয়টাতে চলে আসি। আমি মূলত বিভিন্ন ক্লাসের ইংরেজি ক্লাসগুলোই করাবো। আমার স্কুলের যে রুটিন, যে নির্ধারিত রুটিন, সেই রুটিনে আমার মূলত ক্লাস 8, 9 এবং 10-এর ইংরেজি বিষয়ের ক্লাসগুলো আছে। তো আমি আমার সেই নির্ধারিত রুটিন পাশাপাশি তোমাদের যে সিলেবাস, ক্লাস করাবার চেষ্টা করব। তো যেহেতু আমাদের হাতে আমাদের যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষ থেকে প্রায় একটি মাস বা বিগত 18 তারিখ থেকে আজকে 15 তারিখ পর্যন্ত প্রায় 1 মাস বলা চলে, এটা হারিয়ে গেছে। তো আমরা এই ঘাটতিটাকে পূরণ করার জন্য বেসিক্যালি যে বিষয়গুলো তোমাদের কাছে একটু দুর্বোধ্য মনে হবে, যে বিষয়গুলোতে তোমরা একটু ভয় পাও বা যে বিষয়গুলো তোমাদের বেশি আলোচনা করা প্রয়োজন বলে আমি মনে করছি, আমি সেই বিষয়গুলোর উপরই আগে গুরুত্ব দেব। তার মধ্যে ইংরেজিতে বিশেষ করে গ্রামাটিক্যাল যে আইটেমসগুলো আছে, সেই আইটেমসগুলোর মধ্যে ন্যারেশন সবার কাছেই একটা কঠিন বিষয় বলে, কঠিন বিষয়বস্তু বলে মনে হয়। তা আমি আজকে মূলত সেই ন্যারেশনটা দিয়েই শুরু করতে যাচ্ছি। তো তোমাদের অনেকের কাছে মনে হয় যে ন্যারেশনটা অনেক বেশি কঠিন। আমি যখন ক্লাসে ন্যারেশনটা শুরু করতে যাই, তখন ছাত্রছাত্রীদের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন দেখেই বোঝা যায় যে কথা, যে তাদের যে চাহনি, সেটা দিয়ে বোঝা যায় যে আসলে তারা ন্যারেশনটার প্রতি অনেক বেশি তাদের একটা নেগেটিভ ধারণা, তারা এটাতে খুব বেশি ভয় পায় এবং আগ্রহ দেখা যায় যে অনেকের কম থাকে এটা বুঝে নেওয়ার ক্ষেত্রে। তো যাই হোক, আমরা কোনো কিছুকেই ভয় পাবো না। আমরা এটা মাথায় রাখবো যে আমাদেরকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে,
আমাদের যে পাঠ্যসূচি, আমাদের যে প্রত্যেকটা বিষয়ের যে বিষয়বস্তুগুলো, সেগুলো আমাদের বয়স এবং মানসিকতা উপযোগী করেই করা হয়েছে। এখানে এমন কোনো বিষয়বস্তু আমাদের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত নেই যেটা আমাদের শিক্ষার্থীরা তার ওই নির্দিষ্ট বয়সে সে বুঝতে অক্ষম। এখানে ঘাটতিটা হচ্ছে কেবলমাত্র প্রচেষ্টার। অর্থাৎ আমি একটা বিষয় বুঝি না, সেটাকে বুঝার যে একটা জেদ, বুঝে নেওয়ার যে অন্যরা পারলে, অন্যরা বুঝলে আমিও বুঝবো, আমাকেও বুঝতে হবে, এই যে একটা মানসিকতা, এই মানসিকতাটা অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে, বিশেষ করে গ্রামাঞ্চলে অধিকাংশ শিক্ষার্থীদের ক্ষেত্রে না থাকার দরুন এই ঘাটতিটা দেখা যায়। তো আমি আশা করছি আমার আজকের এই যে ন্যারেশনের যে আলোচনা, সেই আলোচনা থেকে তোমরা বুঝতে পারবে যে আসলে ন্যারেশনটা খুব বেশি কঠিন নয়। আমি অনেক সহজ পদ্ধতিতে তোমাদেরকে এই ন্যারেশনটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ন্যারেশনে আমাদের মূলত আমরা ন্যারেশন আলোচনা করতে গিয়েই আমরা শুরুতেই বলে থাকি যে ন্যারেশনটা দুই প্রকার। আচ্ছা, প্রকারভেদের আগে আমরা একটু জেনে নিই যে আসলে ন্যারেশনটা কী, আমরা ন্যারেশন কাকে বলি। আমরা ন্যারেশন বলতে এটা আসলে কি বুঝি, বাস্তবতাটা কি? ন্যারেশন হচ্ছে মূলত মানুষের কথা। আমরা যে কথাগুলো বলি, বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনাগুলো করি, অন্যের কথা নিজে বলি, আমার কথা আরেকজনে বলে, বা আমরা পরস্পরের সাথে যে কথাগুলো বলি, সেগুলো হচ্ছে ন্যারেশন। অর্থাৎ এক কথায় কথা, মানুষের কথা, উক্তি, এটাই হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশনটা দুই ধরনের হয়। একটা হচ্ছে বক্তা যে কথাগুলো বলে, সেই কথাগুলোকে হুবহু তুলে ধরা, সেটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। আর বক্তার কথাটাকে নিজের ভাষায়, মানে অন্যের কথাটাকে আমি যদি আমার মতো করে উপস্থাপন করি, তাহলে সেটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ এখানে সরাসরি কথাটাকে কোনো পরিবর্তন না করে তুলে ধরাটাকে ডিরেক্ট স্পিচ, আর যদি সেটাকে আমি আমার ভাষায় আমার মতো করে বলি কথাটাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, বক্তার ওই কথাটার যে অর্থ, সেটা ঠিক রেখেই কিন্তু আমাকে আমার মতো করে বলতে হবে। অর্থাৎ তিনি যে কথাটা বলেছেন, যে উদ্দেশ্যটা নিয়ে বলেছেন, যে অর্থটা নিয়ে বলেছেন, সেটা ঠিক থাকতে হবে। এই ক্ষেত্রে আমরা পরিবর্তন বলতে শুধুমাত্র কিছু কাঠামোগত পরিবর্তনকেই বুঝবো। এই ক্ষেত্রে মনে রাখতে হবে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ অর্থটা ঠিক রেখেই কাঠামোগত যে পরিবর্তন, গ্রামাটিক্যাল যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমরা ন্যারেশন পরিবর্তনের মধ্যে ধরে নেব। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, একটা তোমরা খেয়াল করো। রাজু সেজ টু রানী, আই নো ইউ। এই যে সেন্টেন্সটা, এখানে তোমরা খেয়াল করো, এই জায়গায় ইনভার্টেড কমা দেওয়া আছে। এই যে কথাটা আই নো ইউ, এই কথাটা বলেছে মূলত রাজু। রাজু যে কথাটা বলেছে, সেই কথাটাকে হুবহু এখানে তুলে ধরা হয়েছে। তার কথাটা যেহেতু এখানে কোনো পরিবর্তন হয়নি, তার কথাটা সে মুখ থেকে যেভাবে বের করেছে সেভাবেই তুলে ধরা হয়েছে, সেজন্য এই চিহ্নটা দিয়ে সেটাকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই যে চিহ্নটা, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচের মূলত চিহ্ন। অর্থাৎ এই চিহ্নটাই ইঙ্গিত করে যে এটার ভিতরে যা কিছু আছে, এই সবগুলোই হচ্ছে ডিরেক্ট স্পিচ। তো আমরা যে কথাটা রাজু বলেছে, সেটাকে যদি আমি আমার ভাষায় বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে হবে কি, দেখো, রাজু টেলস রানী দ্যাট হি নোস হার। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের যে মিনিং, এই সেন্টেন্সের মিনিংও কিন্তু তা। রাজু রানীকে বলে আমি তোমাকে চিনি। এখানে বলা হয়েছে কি, রাজু রানীকে বলে যে সে তাকে চেনে। তাহলে দেখো, আমি তোমাকে চিনি, সে তাকে চেনে, শুধুমাত্র ভাষাগত পরিবর্তনটা আসছে, অর্থটা কিন্তু একই রকম আছে। সেন্টেন্সটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এটা আমি আমার ভাষায় বলেছি, এটা রাজুর কথাটাকে আমি হুবহু তুলে ধরেছি, আর এই কথাটা রাজুর কথাটাকে আমি আমার ভাষায় বলেছি। এই সেন্টেন্সটাকে বলা হচ্ছে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন, এটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন। এখন এই সেন্টেন্স থেকে এই সেন্টেন্স আনতে গিয়ে কিছু কিছু জায়গায় আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের
মূল আলোচ্য বিষয়, যে এখানে আমরা সেস্টের পরিবর্তে টেলস লিখলাম, এই জায়গায় কমা ইনভার্ট কমার জায়গায় আমরা দ্যাট দিলাম, তারপর এখানে আই এর পরিবর্তে হি, ই এর পরিবর্তে হার। এই যে কীভাবে আসলো এগুলা, এই যে পরিবর্তনটা কিভাবে হলো, এগুলো হচ্ছে মূলত আমাদের আজকের আলোচ্য বিষয়। এই যে প্রশ্নগুলো তোমাদের যে মনে জেগেছে, এই প্রশ্নগুলোর উত্তর আশা করছি আমি ন্যারেশনের আলোচনাটা সম্পূর্ণ শেষ করলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। তাহলে আমরা আসি আমাদের ন্যারেশনের মূল আলোচনায়, অর্থাৎ পরিবর্তন সংক্রান্ত যে আলোচনা, সেই আলোচনাটাতে আমরা এখন যাওয়ার চেষ্টা করছি। তাহলে কি বললাম, এই সেন্টেন্সটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এই ডিরেক্ট স্পিচের কতগুলো অংশ রয়েছে, প্রধানত দুটো অংশে ভাগ করি আমরা এটাকে। এই চিহ্নের মধ্যে যে সেন্টেন্স বা সেন্টেন্সগুলো থাকে সেগুলোকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এগুলোর নাম কি? রিপোর্টেড স্পিচ। এখানে একটা থাকতে পারে সেন্টেন্স, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, যতগুলোই থাকবে থাকুক, অর্থাৎ চিহ্নের ভিতরে, এই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স বা সেন্টেন্সগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। বক্তা যে ভার্বকে আশ্রয় করে তার কথাটা বলে থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। অর্থাৎ বক্তা যে ভার্বের সাহায্যে রিপোর্ট করে সেই ভার্বের নামই হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে মূলত আমাদের এখানে দুটো অংশ, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এটা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। অর্থাৎ এটা থাকার অনেক সময় থাকে না, তার মানে থাকাটা জরুরি নয়। তো থাকলে সেটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তো এই যে নামগুলো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এই নামগুলো কিন্তু পরবর্তীতে আমি মেনশন করব। অর্থাৎ এগুলোর কাজ আছে, যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা সেটা যখন বলবো সাথে সাথে তোমাকে চিন্তা করে নিতে হবে। বক্তাকে মূলত রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বলা হয়, আর শ্রোতাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এখানেও তদ্রূপ থাকতে পারে সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্ট যেটা, সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, আর এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচের অবজেক্ট। তবে এই দুটোর চাইতে বেশি প্রয়োজনীয় হলো, মনে রাখা প্রয়োজন হচ্ছে এই দুটো জিনিস, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে এগুলো হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচের বিভিন্ন অংশ। আমি আরেকবার দেখাচ্ছি। একটা ডিরেক্ট স্পিচকে প্রধানত দুইটি অংশে ভাগ করা হয়। একটা অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ, সেটা ইনভার্টেড কমার ভিতরেই থাকে, ইনভার্টেড কমা যুক্ত অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর বক্তা বা রিপোর্টার যে ভার্বের সাহায্যে রিপোর্টটা করে থাকে, যে ভার্বটা ব্যবহার করে রিপোর্টটা করে, সেই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই দুটো মূলত একটা ডিরেক্ট স্পিচের অংশ। আর রিপোর্টিং ভার্বের আগে যে সাবজেক্টটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্টটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যে সাবজেক্টটা, সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, আর অবজেক্টটাকে বলা হয় রিপোর্টেড স্পিচের অবজেক্ট। আচ্ছা, আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে আলোচনায় যাওয়ার আগে আর দু একটা বিষয় সম্পর্কে একটু জেনে নেব। তার মধ্যে একটা হলো পার্সন, আর আরেকটা হলো কেস। পার্সন সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। এই পার্সনটা হচ্ছে মূলত গ্রামাটিক্যাল ভাষায় আমরা বক্তা, শ্রোতা এবং আলোচ্য ব্যক্তি বা বিষয়, এগুলোকে আমরা মূলত পার্সন বলে থাকি। এক্ষেত্রে নাউন বা প্রোনাউন মূলত পার্সন হিসেবে ব্যবহার হয়, নাউন এবং প্রোনাউন। এক্ষেত্রে আমরা পার্সনটাকে তিন ভাগে ভাগ করে থাকি।
ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। যে বলে সে হলো ফার্স্ট পারসন, যে শোনে সে হচ্ছে সেকেন্ড পারসন, আর যার সম্পর্কে আলোচনা করা হয় সে হচ্ছে থার্ড পারসন। অর্থাৎ বক্তা এবং শ্রোতা ব্যতীত আলোচ্য বিষয় যেটা, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, সেটাই হচ্ছে থার্ড পারসন। তো ফার্স্ট পারসনের ক্ষেত্রে বক্তা, অর্থাৎ আমি কথা বললে আমি ফার্স্ট পারসন, যে কথা বলে সেই হচ্ছে ফার্স্ট পারসন। এখন আমি কথা বলছি, তাহলে আমি ফার্স্ট পারসন। আমি যখন আমার সম্পর্কে বলতে যাব, আমি, আমরা, আমাকে, আমাদিগকে, এই টাইপের কিছু বাংলা শব্দ আমরা ব্যবহার করি। ইংরেজিতে আমরা ব্যবহার করি আই, উই, আওয়ার, আস, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তদ্রূপ যে শোনে তাকে আমরা কথা বলার সময় তুমি, তোমরা, তোমাদের, তোমাকে, এভাবে আমরা বলে থাকি। তো ইংরেজিতে সেগুলো হচ্ছে ইউ, ইয়োর, এই টাইপের শব্দ। আর যার বা যাদের সম্পর্কে আমরা আলোচনা করি তারা হচ্ছে থার্ড পারসন। সেক্ষেত্রে সে, তার, তাদের, তাকে, সেগুলো, বা কোনো নাম যদি আমরা মেনশন করি, যেমন দেশের নাম হতে বাংলাদেশ, ব্যক্তির নাম হতে পারে করিম, বিষয়ের নাম হতে পারে বাংলা, ইংরেজি, এই টাইপের যে বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আসবে, যে সরাসরি আমাদের ডায়ালগের মধ্যে ইনভলভ নাই, যার সম্পর্কে আমরা আলোচনা করছি কিন্তু আমাদের ডায়ালগের মধ্যে সে সম্পৃক্ত নয়, সে হচ্ছে থার্ড পারসন। এই পার্সনের সাথে আবার সম্পর্ক হচ্ছে কেইজের। কেইসটা কি? কেইস হচ্ছে মূলত নাউন এবং প্রোনাউনের সাথে একটা সেন্টেন্সের অপরাপর যে ওয়ার্ডস, সেগুলোর সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে মূলত বলা হয় কেইস। অর্থাৎ নাউন প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ড বা ওয়ার্ডসের রিলেশন, এটাকে বলা হয় কেইস। এই কেইসটা আবার প্রধানত চার ধরনের। একটাকে বলা হয় নমিনেটিভ কেস, একটাকে বলা হয় অবজেক্টিভ কেস, একটাকে বলা হয় পসেসিভ কেস, আর একটা হচ্ছে ভোকেটিভ কেস। চারটাই আমাদের এই ন্যারেশনের মধ্যে আলোচনায় আসবে। অর্থাৎ আমরা যদি একটু নামগুলো লিখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা। প্রথমত নমিনেটিভ, তারপর হচ্ছে অবজেক্টিভ, তারপর হচ্ছে পসেসিভ। আমরা ভোকেটিভ কেসটাও আলোচনা করব, তবে সেটা আমাদের আরেকটু পরে প্রয়োজন হবে। আপাতত আমি মৌখিকভাবে এগুলো সংজ্ঞায়িত করার চেষ্টা করছি। নমিনেটিভ কেস, নমিনেটিভ কেসটা মূলত সাবজেক্ট হিসেবে যে নাউন বা প্রোনাউনটা সেন্টেন্সে কাজ করে সেটাকে বলা হয় নমিনেটিভ কেস। অর্থাৎ এর অবস্থান হচ্ছে ভার্বের আগে। এই নমিনেটিভ কেসটা সর্বদা মেইন ভার্বের আগে থাকবে। অবজেক্টিভ কেস এটা হচ্ছে যেটা একটা সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কাজ করে, অর্থাৎ এটার অবস্থান হচ্ছে মেইন ভার্বের পরে। অবজেক্ট বা কর্ম হিসেবে যে আচরণ করে, যে কাজ করে, সেই হচ্ছে অবজেক্টিভ কেস। আর পসেসিভ কেস হচ্ছে এটা একটা রিলেশন বোঝায়, রিলেশন। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা বিষয়ের সাথে, ব্যক্তি বা বস্তুর সাথে অথবা বিষয়ের সাথে কোনোটা কিছুর মালিকানাগত সম্পর্ক, মালিকানাগত সম্পর্ক, এটাকে বলা হচ্ছে, এই সম্পর্কটার নাম হচ্ছে পসেসিভ কেস। যেমন আমার বই, মাই বুক, এই মাই ওয়ার্ডটার সাথে বুকের একটা সরাসরি মালিকানাগত সম্পর্ক। আমার দেশ, করিমের স্কুল, এই যে ব্যক্তির সাথে ওই যে বস্তু বা স্থান বা সম্পত্তির যে সম্পর্কটা, সেই সম্পর্কটাই হচ্ছে মূলত পসেসিভ কেস। আর ভোকেটিভ কেসটা কি? ভোকেটিভ কেসটা হচ্ছে সম্বোধন করা। কথা বলার সময় আমি যার সাথে কথা বলছি তাকে যদি কোনো নামে ডেকে তারপর কথা বলি, যেমন করিম কেমন আছো তুমি, এই যে আমি কেমন আছো তুমি, যাকে আমি বলছি তাকে আমি করিম নাম দিয়ে সম্বোধন করলাম, এই করিমটা হচ্ছে ভোকেটিভ কেস। বয়েজ হাউ আর ইউ, এই যে বয়েজ, আমি যাদেরকে কেমন আছো জিজ্ঞেস করছি তাদেরকে বয়েজ বা বালক বলে সম্বোধন করলাম, এই বয়েজটা হচ্ছে ভোকেটিভ কেস। তো ওটা আমাদের আলোচনায় আসবে, ওটা আমাদের ন্যারেশনের মধ্যে লাগবে, আমরা পরে আরও বিস্তারিত যাবো এটাতে। দেখো এটা আমি কেন আলোচনায় আনলাম, আমরা ন্যারেশনের মধ্যে পার্সন পরিবর্তন বলে একটা ধাপ আসবে এরপরেই। এই পার্সন পরিবর্তনের সময় কেসটা সম্পর্কে যদি আমাদের সুস্পষ্ট ধারণা না থাকে তাহলে পার্সন পরিবর্তন করতে গেলে আমরা একটু সমস্যায় পড়ব। সেই কারণে আমি কেসটার আলোচনা এখানে নিয়ে আসলাম।
আসলে এই যে ওয়ার্ডগুলো আমি এখন যেগুলো লিখবো এগুলো সবগুলোই তোমাদের পরিচিত ওয়ার্ড, প্রতিদিন দেখো এই ওয়ার্ডগুলো। কিন্তু হয়তো আমি এখন আলাদা আলাদাভাবে এগুলোকে ভাগ করার ক্ষেত্রে তোমাদের হয়তো মনে হবে এটা নতুন কোনো বিষয় হয়তো। আসলে এখন যখন আমি ওয়ার্ডস লিখবো এখানে এক্সাম্পল হিসেবে, তখন তোমরা দেখবে যে আর এগুলো তো প্রতিদিনই আমরা দেখি, এগুলো তো নতুন কিছু না। আসলে নতুন নয়, হয়তো আমরা এইভাবে এই দৃষ্টিকোণ থেকে হয়তো আগে চিন্তা করিনি। যেমন আই, এটার অবজেক্টিভ রূপ হচ্ছে মি, আর পসেসিভ হচ্ছে মাই। উই, এটা আস, এটা আওয়ার। ইউ, ইয়োর। হি, হিম, হিস। শি, হার, হার। দে, দেম, দেয়ার। মনে হচ্ছে এগুলো নতুন? মোটেই না। বয়, বয়, বয়েস। বয়েস, বয়েস, বয়েস। হ্যাঁ, নিচেরগুলো হয়তো একটু কম দেখা যাচ্ছে, আমি একটু ঠিক করে দিচ্ছি এটা। এবার নিশ্চয়ই দেখা যাচ্ছে। আচ্ছা, আমি সামনে থেকে আর এত বেশি নিচে লিখবো না। দেখো তোমরা, প্রত্যেকটা ওয়ার্ডই আমাদের প্রতিদিনকার পরিচিত ওয়ার্ড, কেবলমাত্র এইভাবে হয়তো আমরা ক্লাসিফাই করে পড়ি নেই। নমিনেটিভ, আমি আগে বলেছি নমিনেটিভ বলতে যে নাউন বা প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে কাজ করবে, যে নাউন বা প্রোনাউনটা মেইন ভার্বের আগে থাকবে একটা সেন্টেন্সে, এগুলোকে আমরা বলছি নমিনেটিভ কেস। এদের অবস্থান হবে, খেয়াল রাখতে হবে, নমিনেটিভ কেসের অবস্থান হচ্ছে মেইন ভার্বের আগে। এগুলোকে আমরা বলছি অবজেক্টিভ কেস। এর অবস্থান হবে, অবজেক্টিভ কেসের অবস্থান হবে মেইন ভার্বের পরে, মেইন ভার্বের পরে। পসেসিভ কেস, পসেসিভ কেসগুলো, হ্যাঁ, সাথে একটা বিশেষ বিষয় মনে রাখা দরকার যে পসেসিভ কেস কখনো একা বসবে না। পসেসিভ কেসের সাথে অবশ্যই একটা নাউন থাকবে। এই যে পসেসিভ, যেমন মাই, শুধু মাই বললে কিছু বুঝে, মাই বুক, মাই স্কুল, মাই কান্ট্রি, মাই প্যারেন্টস, এভাবে একটা না একটা নাউন তোমাকে জুড়ে দিতে হবে, তাহলে এটা পূর্ণাঙ্গ রূপ পাবে। ঠিক একইভাবে আওয়ার, আওয়ার কান্ট্রি, আওয়ার নেশন, আওয়ার স্কুল, আওয়ার ভিলেজ, এই টাইপের একটা নাউন এটার সাথে বলতে হবে। তার মানে পসেসিভ কেসের সাথে একটা নাউন থাকবে, এবং এই পসেসিভ কেসের অবস্থান মেইন ভার্বের আগেও হতে পারে, পরেও হতে পারে। আবার বলছি আমি, পসেসিভ কেসের অবস্থানটা মেইন ভার্বের আগেও হতে পারে, মেইন ভার্বের পরেও হতে পারে, তবে সাথে কি থাকবে? সাথে একটা নাউন থাকবে। এরপর দেখো, এই যে এখানে দেখো, ইউ, ইউ, হার, হার, বয়, বয়, বয়েস, বয়েস। এগুলো দেখতে একই না? অর্থাৎ বানানটা একই নয়? হ্যাঁ, একই। তাহলে আমি চিনবো কীভাবে ইউ এটা কি নমিনেটিভ নাকি অবজেক্টিভ? এটা আমি চিনবো কীভাবে? এই যে হার, এটা কি অবজেক্টিভ নাকি পসেসিভ, আমি কীভাবে চিনবো? এই যে একটু আগেই বললাম যে যদি নমিনেটিভ হয় মূল ভার্বের আগে থাকবে। এখন ইউ দুটো বানান একই হলেও অবস্থান থেকে আমি চিনতে পারবো যে আসলে এই ইউটা নমিনেটিভ নাকি অবজেক্টিভ। ইউটা কি মূল ভার্বের আগে আছে কিনা? মূল ভার্বের আগে থাকলে নমিনেটিভ, যদি মূল ভার্বের পরে থাকে তাহলে অবজেক্টিভ। ঠিক একইভাবে হার, হার, তাহলে বলেছিলাম যে হার, যদি এই হারটা যদি পজিটিভ হয় তাহলে তার সাথে একটা নাউন থাকবে, এবং তার অবস্থানটা যে কোনো জায়গায় হবে, মূল ভার্বের আগে হোক পরে হোক। আর যদি হারটা অবজেক্টিভ কেস হয় তাহলে সেটার অবস্থান কোনো অবস্থাতে মূল ভার্বের আগে আসবে না, সেটা অবস্থানটা হবে মূল ভার্বের পরে, এবং সেটার সাথে কোনো নাউন থাকবে না। ঠিক একইভাবে এগুলো সেম। আচ্ছা, এখানে দেখো এই পর্যন্ত এগুলো হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, এই দুটো আমি নাউনের উদাহরণ। নাউন তো অসংখ্য হতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ হতে পারে নাউন। আমি জাস্ট দুটো উদাহরণ দিলাম। একটা হচ্ছে সিঙ্গুলার নাউন, আর একটা হচ্ছে প্লুরাল নাউন। সিঙ্গুলার নাউনটা সাথে প্লুরাল নাউনের পার্থক্য হচ্ছে প্লুরাল নাউন একটা এস দেওয়া আছে। দেখো, সকল নাউনের নমিনেটিভ এবং অবজেক্টিভ এর বানান সেম হবে, অর্থাৎ নমিনেটিভ কেস এবং অবজেক্টিভ কেস সেম স্পেলিংয়ে থাকবে, একই স্পেলিং। তবে
পসেসিভ কেজে গিয়ে যেটা সিঙ্গুলার নাউন সেটা পসেসিভ করতে গেলে অ্যাপোস্ট্রফি এবং এরপর একটা এস দিতে হয়। অ্যাপোস্ট্রফি, এই চিহ্নটাকে কি বলা হয়? এই চিহ্নটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি এবং এরপরে একটা এস, সিঙ্গুলার নাউনকে পসেসিভ করার ক্ষেত্রে। আর যদি প্লুরাল নাউন হয় তাহলে, অর্থাৎ সেটার সাথে প্লুরাল নাউন বলতে সেখানে একটা এস থাকবে, সেই এস থাকলে নতুন করে আর এস দিতে হবে না, শুধুমাত্র পসেসিভ কেসটা অ্যাপোস্ট্রফিটা দিলেই হবে। অর্থাৎ যে সকল নাউনে এস আছে, যে সকল প্লুরাল নাউনে, সেই প্লুরাল নাউনকে পসেসিভ করার ক্ষেত্রে কেবলমাত্র অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করলেই হবে, নতুন করে আর এস দেওয়া প্রয়োজন হবে না। তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন কেসের সাথে পরিচিতি, বিভিন্ন কেস সম্পর্কে আমরা তাহলে একটু জানলাম। এটা তোমরা বাসায় একটু যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে এটা তোমাদের কাছে তেমন কঠিন মনে হবে না এবং সহজে মনে থাকবে। তো একটু স্টাডি করতে হবে, এগুলো একটু বইও আছে আলোচনায়, বই খুলে একটু পড়তে হবে এবং বিষয়টা মনে মনে একটু চিন্তা করতে হবে, তাহলে এটা দীর্ঘদিন যাবৎ মনে থাকবে। আর যদি তুমি দেখার সাথে সাথে এটাকে আর চর্চা না করো, দেখার পরে যদি এটা আর তোমার মেমোরিতে আনার চেষ্টা না করো, তাহলে এটা অতটুকুতেই তোমার মন থেকে চলে যাবে। যে কোনো কিছু বারবার চর্চা করলে সেটা মনের মধ্যে একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলে এবং এটা অনেক দিন মনে থাকে। আর যদি আমি চর্চা না করি তাহলে আমি অল্প সময়ের মধ্যে সেটা ভুলে যেতে বাধ্য হব। তারপর দেখো, আমরা এখন ন্যারেশনের মধ্যে প্রথম যে পরিবর্তনটা, ন্যারেশনকে আমরা পরিবর্তনটা তিন ভাগে আলোচনা করব। তার মধ্যে প্রথমে আমরা আলোচনা করব কিভাবে পার্সন পরিবর্তন করতে হয়, তারপরে আমরা আলোচনা করব কিভাবে টেন্স পরিবর্তন করতে হয়, তারপর আমরা আলোচনা করব কিভাবে সেন্টেন্সগুলোকে পরিবর্তন। অর্থাৎ এই তিনটা পরিবর্তন যদি আমরা একটু ঠিকমতো বুঝতে পারি তাহলে ন্যারেশন আমাদের জন্য খুবই সহজ। তবে এই তিনটা পরিবর্তনকে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। এই তিনটা পরিবর্তন যদি তুমি বুঝতে পারো, 99% ন্যারেশন পরিবর্তন, আমি এটা তোমাদেরকে নিশ্চিত করে বলতে চাই যে 99% ন্যারেশন পরিবর্তন সম্পর্কে তোমাদের ধারণা চলে আসবে। আর 1% যেটা, সেটা কিছু বাড়তি কাজ আছে, সেগুলো আমরা করার সময় খেয়াল করব কোথায় কি কি আর বাড়তি কাজ করতে হচ্ছে, সেটা একদম শেষে আমরা আলোচনা করব। তবে বেসিক্যালি এই তিনটা ধাপ আমাদের বুঝতে হবে, কিভাবে পার্সন কিভাবে টেন্স পরিবর্তন হয় এবং কিভাবে সেন্টেন্সগুলো পরিবর্তন। সেন্টেন্স বলতে আমরা এখানে বুঝবো যেগুলো মিনিংফুল সেন্টেন্স। সেন্টেন্সকে দুই ভাগে আমরা ক্লাসিফাই করি, অ্যাকর্ডিং টু মিনিং এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু মিনিংয়ে আমাদের সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, তোমার অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পেরাটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই 5 ধরনের সেন্টেন্সকে আমরা মিনিংফুল বা অর্থবোধক সেন্টেন্স বলে থাকি। এরপর আরেক ধরনের পরিবর্তন হচ্ছে স্ট্রাকচারাল ওয়েতে, অর্থাৎ গঠনগত উপায়ে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আমাদের এখানে সেন্টেন্স পরিবর্তন বলতে আমরা মিনিংফুল যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকেই ধরব। তাহলে প্রথমে আসি পার্সন পরিবর্তনের নিয়ম, অর্থাৎ ন্যারেশনে কীভাবে আমরা পার্সন পরিবর্তন করব। আমি সেন্টেন্স লিখছি, দেখো। আবারও আমরা রাজুতে আসি। রাজু সেজ টু রানী, রাজু সেজ টু রানী, I have done my একটু সংশোধন করি, I have taken my book with me. I have taken my book with me. আমি তিনটা শব্দের নিচে দাগ দিলাম। একটা হচ্ছে আই, একটা হচ্ছে মাই, আর একটা হচ্ছে মি। মনে রাখবে পার্সন পরিবর্তন বলতেই আমরা বুঝবো রিপোর্টেড স্পিচের পার্সনগুলো। পার্সন পরিবর্তন বলতে রিপোর্টেড স্পিচের ভেতরে যে পার্সনগুলো, সেই পার্সনগুলোর পরিবর্তন আমরা আলোচনা করছি।
তাহলে এই রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা যে তিনটা শব্দের নিচে দাগ দিলাম, তোমরা খেয়াল করো এই তিনটা শব্দই কিন্তু ফার্স্ট পারসন, আই, মাই, মি। তবে এগুলো ভিন্ন ভিন্ন কেজ আছে। এই আইটা হচ্ছে নমিনেটিভ কেস, মাইটা হচ্ছে পসেসিভ কেস, আর মি হলো অবজেক্টিভ কেস। অর্থাৎ এই তিন কেজে। এখন এই যে ফার্স্ট পারসন পরিবর্তনটা আমরা কীভাবে করব? ফার্স্ট পারসনটা যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব, ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্টে যাব, তখন ফার্স্ট পারসনের পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে। আমি কি বললাম? ওই যে শুরুতে বলেছিলাম যে ওয়ার্ডগুলো, এই শব্দগুলো, এই নামগুলো আমি মেনশন করব। এই নামগুলো যখন আমি মেনশন করব তখন আমাকে সাথে সাথে চিন্তা করতে হবে আমি কিসের কথা বলছি। তাহলে আমি বললাম যে কি ফার্স্ট পারসনের পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে। এখন তোমাকে খুঁজতে হবে রিপোর্টিং ভার্ব কোনটা, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছো, এটা এই রাজু হলো রিপোর্টিং সাবজেক্ট। অর্থাৎ যেখানেই ফার্স্ট পারসন সেখানেই গিয়ে বসবে রাজু। তবে রাজু তো আর একই সেন্টেন্সে বসতে পারবে না, অর্থাৎ একই সেন্টেন্সে একই নাউন দুইবার ব্যবহার করার নিয়ম নেই। সেক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রোনাউন। অর্থাৎ যেখানে ফার্স্ট পারসন সেখানে রাজুর প্রোনাউন রূপগুলো বসবে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, আমি যে পার্সনটার পরিবর্তে রাজুকে বসাবো, সেই পার্সনের যেই কেস, সেই কেসের সাথে রাজুর কেসের মিল রেখে তারপর বসাতে হবে। বুঝো নাই? অর্থাৎ এই যেমন দেখো আই, এটা কোন কেস? এটা হচ্ছে নমিনেটিভ কেস। আমি রাজুকে যখন এখানে বসাবো, রাজু মানে রাজুর প্রোনাউন, রাজুর প্রোনাউন হচ্ছে হি। আমি যখন হিকে এখানে বসাতে যাব তখন আমাকে চিন্তা করতে হবে যে আই যেই কেসে আছে সেই কেসে হি আছে কিনা, অর্থাৎ একই কেস কিনা। যদি একই কেস হয় তাহলে কোনো সমস্যা নাই, আইকে রিপ্লেস করে সরাসরি হি বসে যেতে পারবে। যদি একই কেস না হয় তাহলে আমরা কি করব? তখন আমাকে এই আই যেই কেসে আছে ওই প্রোনাউনটাকে সেই কেসে রূপান্তর করে তারপর বসাতে হবে। অর্থাৎ নমিনেটিভের পরিবর্তে নমিনেটিভ বসতে পারবে, অবজেক্টিভ বসানো যাবে না। অবজেক্টিভের পরিবর্তে অবজেক্টিভই বসাতে হবে, এখানে অন্য কোনো কেস বসানো যাবে না। পসেসিভ কেসের পরিবর্তে পসেসিভ কেসই বসাতে হবে। অর্থাৎ এই জায়গায় মিলটা রাখতে হবে। তার মানে যেমন ধরো তুমি আমার চেয়ারে বসতে পারবে? পারবে। কখন? তুমি যদি আমার মতো শিক্ষক হও। আর না হয় কী হবে, সেটা বসা যাবে, বসতে সেটা বেয়াদবি হবে আর কি। অর্থাৎ শিক্ষকের চেয়ারে যখন একজন শিক্ষার্থী বসে, সেটাকে আমরা নর্মালি আমাদের দেশীয় কালচারে সেটাকে আমরা বেয়াদবি হিসেবে ধরে থাকি। তাহলে এটা করা যাবে না। তাহলে তুমি বসার যোগ্যতা অর্জন তখনই করবে যখন তুমি আমার মতো একজন শিক্ষক হবে। অর্থাৎ সমমর্যাদা, এটাকে বজায় রাখতে হবে। অর্থাৎ এখানেও সেম কথা, অর্থাৎ এটার যে মর্যাদা, এটার যে কেস, এটার যে স্ট্যাটাস, সেটাকে মেনটেন করে তোমাকে পরিবর্তনটা করতে হবে। এটা নমিনেটিভ, এটা পরিবর্তে নমিনেটিভ বসবে। এটা অবজেক্টিভ, এটা পসেসিভ, এটা পরিবর্তে পসেসিভ বসবে। এটা অবজেক্টিভ কেস, এটার পরিবর্তে অবজেক্টিভ কেস বসবে। আমরা লিখিত আকার একটু দেখি। রাজু টেলস রানী। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে সেস টু পরিবর্তে আমি টেলস বসাচ্ছি, এটা এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় সে এর পরে টু থাকলে সেক্ষেত্রে টেল বসানো যায়। আর আমি যদি নাও বসাই কোনো অসুবিধা নেই, আমি যদি সেস টু রেখে দিই কোনো সমস্যা নেই। তবে সে টু থাকলে সেক্ষেত্রে টেল বসানো যায়। সেস টু থাকলে টেলস, সেই টু থাকলে টোল্ড, এরকম আর কি। আর এখানে আমরা যে দ্যাটটা বসাচ্ছি, এই দ্যাটটা মূলত কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে এখানে। এই কনজাংশনটা অ্যাসার্টিভ সেন্টেন্সের, এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে আমরা এখানে এই কনজাংশনটাকে ব্যবহার করি। আরও কয়েক জায়গায় ব্যবহার হয়, যেমন তোমার অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা কনজাংশনটা ব্যবহার হবে। তারপর তোমার ওই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার হবে। কেবলমাত্র ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই দ্যাটটা ব্যবহার হবে না, তবে ব্যতিক্রমও থাকে আর কি। সেটা নিয়ে আমরা পরে দেখব। তাহলে আমরা এই আই এর পরিবর্তে আমরা কি বসাবো? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রাজু। তো রাজু তো না, রাজুর প্রোনাউন হি। এখন আই যে কেস, হিও একই কেস, যে কারণে আমরা আই এর পরিবর্তে সরাসরি হি বসালাম। হি বসাতে এই হ্যাভটা হ্যাজ হয়ে যাবে, কারণ আমরা এখানে আমার
টেন্সের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখানে যে পার্সনের কারণে হ্যাভটা হ্যাজ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তবে নিয়ম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হলে সেক্ষেত্রে হ্যাভ না বসে হ্যাজ বসাতে হয়, সেই কারণে আমরা হ্যাজটা বসালাম। টেকেন, এখানে আছে মাই, মাইটা হচ্ছে পজিটিভ কেস, তাহলে এখন ওই হিটা নমিনেটিভ কেস, তাহলে হি বসতে পারবে না। হি বসতে হলে হিকে পজিটিভ কেস হতে হবে, অর্থাৎ হি এর পরিবর্তে বসবে হিস। হিকে পজিটিভ কেস করলে আমরা পাবো কি হিস। হিস বুক উইথ মি, যেটা আছে মিটা হচ্ছে অবজেক্টিভ কেস। এই অবজেক্টিভ কেস রাজুকে অবজেক্টিভ করতে হবে, রাজু মানে রাজুর প্রোনাউন, হিকে অবজেক্টিভ কেস করলে হবে হিম। তাহলে দেখো আই এর পরিবর্তে বসছে হি, কারণ আই নমিনেটিভ, এই জন্য হি নমিনেটিভ হিসেবে বসছে। মাইটা হচ্ছে পজিটিভ কেসে, মায়ের পরিবর্তে বসছে হিস, কারণ মাই পজিটিভ, সে কারণে হিকে পজিটিভ করে হিস করে বসাইতেছে। একইভাবে এখানে দেখো মিটা হচ্ছে অবজেক্টিভ কেস, তাহলে মি এর পরিবর্তে এখানে কি বসছে হিম। তাহলে দেখো হিটা, আমি বলছি ফার্স্ট পার্সনের পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে, তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা সরাসরি বসার আগে একটু চিন্তা করতে হবে কেইজের মিল আছে কিনা। কেইজের মিল না থাকলে এইভাবে কেইজটাকে মিলিয়ে নিতে হবে, অর্থাৎ নমিনেটিভ এর পরিবর্তে নমিনেটিভ করে বসাইতে হবে, অবজেক্টিভের পরিবর্তে অবজেক্টিভ করে বসাইতে হবে, পজিটিভের ক্ষেত্রে পজিটিভ করে বসাইতে হবে। তাহলে আমরা এখানে কি শিখলাম? এখানে আমরা শিখলাম যে কি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনের পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসে, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনগুলোর পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে। তবে কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে কেস যাতে মিল থাকে। কারটাকে প্রাধান্য দিতে হবে, আমি যাকে রিপ্লেস করছি, অর্থাৎ ওই যে ফার্স্ট পার্সন যেটা, সেই ফার্স্ট পার্সনটা কোন কেসে আছে সেই কেসটাকে প্রাধান্য দিতে হবে। ওটা যে কেসে, ওই রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকেও সেই কেসে রূপান্তরিত করে তারপর বসাতে হবে। এরপর দেখো এটা যদি আমি 2 নাম্বার ব্যবহার করি, ইউ হ্যাভ টেকেন ইয়োর বুক উইথ ইউ। You have taken your book with you. আমি শুধু প্রোনাউনগুলো চেঞ্জ করে দিলাম। এই যে 3টা প্রোনাউন, এগুলো 3টাই সেকেন্ড পারসন, ইউ, ইয়োর, ইউ। এখন আমরা দেখব কোনটা কোন কেস। ইউ এটা নমিনেটিভ না অবজেক্টিভ? ডেফিনেটলি এটা নমিনেটিভ, কারণ এটা মেইন ভার্বের আগে আছে, এটা নমিনেটিভ কেস। ইয়োর এটা পসেসিভ কেস, আর এখানে যে ইউ আছে সেটা হচ্ছে অবজেক্টিভ কেস। কীভাবে অবজেক্টিভ কেস? কারণ এটা মেইন ভার্বের পরে আছে। এখন নিয়ম হলো সেকেন্ড পার্সনের পরিবর্তে বসবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বের কি? অবজেক্ট। হ্যাঁ রাইট, রানী। রিপোর্টিং ভার্বের অবজেক্টটা কি? রানী। অর্থাৎ যেখানে সেকেন্ড পার্সন সেখানে এই রানীটা গিয়ে বসবে। তো রানীতে বসবে না, রানীর প্রোনাউন বসবে। রানীর প্রোনাউনটা হচ্ছে কি? শি। তবে এটা এখানে রানী যেহেতু অবজেক্টিভ কেসে আছে, তাহলে রানীর প্রোনাউনটা আমরা চিন্তা করব হার। এখানে যেহেতু সে অবজেক্টিভের অবস্থানে আছে, তাহলে তার প্রোনাউনটা হচ্ছে হার। তার প্রোনাউনটা কি? হার। আচ্ছা, তাহলে আমি কি বললাম? সেকেন্ড পার্সনের পরিবর্তে কে বসবে? সেকেন্ড পার্সনের পরিবর্তে বসবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে ইউ এটা কোন কেসে আছে? এটা নমিনেটিভ। আর রানীটা কোন কেসে আছে? রানীটা হচ্ছে অবজেক্টিভ, অর্থাৎ হার। হারটা আছে অবজেক্টিভে, তাহলে বসতে পারবে না, হার বসবে না। হারকে নমিনেটিভ করতে হবে। হারকে নমিনেটিভ করলে আমরা পাবো শি। তাহলে এখানে হ্যাজ, শি হ্যাজ টেকেন। ইয়োর এটা পসেসিভ কেস, তাহলে হারকে পজিটিভ করো। হারকে পজিটিভ করলেও এটা হারই হবে, অর্থাৎ অবজেক্টিভ পসেসিভ এবং অবজেক্টিভ কেস একই রকম, সেই কারণে এটা হার বসলো। উইথ, এরপরে এই ইউটা হচ্ছে অবজেক্টিভ কেস, সেটা অবজেক্টিভ কেস, তাহলে বসে যেতে পারবে। তাহলে দেখো এখানে সেকেন্ড পার্সনটা নমিনেটিভ,
সেই কারণে রানীটা নমিনেটিভ হিসেবে বসছে শি। এটা আছে পসেসিভে ইউর, এটা পসেসিভটা হয়ে গেল এখানে হার, অর্থাৎ ওই রানীর প্রোনাউনের পসেসিভ কেস। রানীর প্রোনাউনটা হার, হারের পসেসিভ কেস হার, অর্থাৎ বানান সেম। আর এখানে ইউটা অবজেক্টিভ কেজে আছে, আর রানীটাও এখানে অবজেক্টিভ কেজে আছে, অর্থাৎ রানী মানে হার আর কি, হার অবজেক্টিভ কেজে আছে, সেই কারণে সরাসরি এখানে এটা বসে যেতে পারলো। তাহলে আমরা এখানে কি শিখলাম? এখানে আমরা শিখলাম কি, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সনের পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসে। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সনগুলোর পরিবর্তে কি বসবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে। তবে এখানে ওই কথাটা খেয়াল রাখতে হবে যে কেইজের বিষয়টা মিল রেখে বসাইতে হবে, অর্থাৎ সেকেন্ড পার্সনগুলো যে কেইজে থাকবে সেই কেইজ অনুসারে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে। তাহলে আমরা ফার্স্ট পার্সন দেখলাম, সেকেন্ড পার্সন দেখলাম, এবার আমরা থার্ড পার্সন দেখব। রাজু says to Rani, they have taken their books with them. They are them. এগুলো কোন পার্সন? তিনটাই থার্ড পার্সন, রাইট, তিনটাই থার্ড পার্সন। তো আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে একটা কথা বললে আমাদের সামনের দিকে আগাইতে হবে না। তো থার্ড পার্সনের ক্ষেত্রে যা আছে তাই বসে যাবে, এক্ষেত্রে কোনো পরিবর্তন করা লাগবে না, অর্থাৎ থার্ড পার্সন অপরিবর্তিত থাকবে। তার মানে এখানে আমাদের পার্সনের চিন্তা করতে, কেইজের চিন্তা করতে হচ্ছে না, বা পরিবর্তনের চিন্তাটাও করতে হচ্ছে না, অর্থাৎ এটা পরিবর্তনের পরেও দে, দেয়ার, দ্যাম হিসেবেই থাকবে। তাহলে রাজু টেলস Rani that they have taken their books with them. হলো কোনো পরিবর্তন? হয়নি। তাহলে আমরা এখানে কি শিখলাম? থার্ড পার্সন অপরিবর্তিত থাকবে, থার্ড পার্সন পরিবর্তন করা প্রয়োজন হবে না। আমি আরেকবার বলছি, তাহলে পার্সন পরিবর্তনের ক্ষেত্রে আমরা মনে রাখবো ফার্স্ট পার্সন এর পরিবর্তে বসবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেকেন্ড পার্সনের পরিবর্তে বসবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর থার্ড পার্সন পরিবর্তে বসবে কিছুই বসবে না, থার্ড পার্সন অপরিবর্তিতই থাকবে। তো পরিবর্তনের ক্ষেত্রে আমাদেরকে কি খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে কেইজের মিল আছে কিনা, কেইজটা মিলিয়ে বসাইতে হবে, এক কেইজের পরিবর্তে আরেক কেইজ বসানো যাবে না। একটা বাড়ির কাজ দিচ্ছি পার্সন পরিবর্তন সংক্রান্ত, এটা তোমরা বাসায় করবে, বাসায় করে আমাকে হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য তোমরা আমাকে আমার মেসেঞ্জারে সেই সেন্টেন্সটা লিখে পাঠাতে পারো, অথবা আমার যে ফেসবুকে যে আমি ভিডিওটা ক্লাসের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে কমেন্ট আকারে তোমরা সেটা দিতে পারো, তখন আমি সেটা দেখে ঠিক আছে কিনা সেটা তোমাদেরকে বলতে পারবো। সরি, আমার একটা কল, আমাদের খুরশিদ স্যার কল দিয়েছেন, স্যারকে সরি জানাচ্ছি, আমি পরে স্যারের সাথে কন্ট্যাক্ট করব। বাড়ির কাজটা দেখো, হোমওয়ার্ক। আর রাজু আর রানী দিয়েই দিচ্ছি। রাজু says to Rani, I have gone to your house to take my book which I
gave you, taking from my father who loves me as your father loves you. অনেক বড় সেন্টেন্স, তাই না? ঘাবড়াবার কিছু নেই, এখানে তোমাদেরকে কাজ করতে হবে কেবলমাত্র এই দাগানো শব্দগুলো নিয়ে। Raju says to Rani, I have gone to your house to take my book which I gave you, taking from my father who loves me as your father loves you. অর্থাৎ যত বড় সেন্টেন্সই হবে হোক, আমি এখানে কাজ দিয়েছি কেবলমাত্র তোমাদেরকে পার্সন পরিবর্তন করার জন্য, শুধুমাত্র পার্সন পরিবর্তন করবে এবং কোন কোন পার্সনগুলো পরিবর্তন করবে সেগুলো আমি এখানে দাগিয়ে দিয়েছি তোমাদেরকে। এই দাগানো শব্দগুলো তোমাদেরকে পরিবর্তন করবে। এখানে টেন্স পরিবর্তন সংক্রান্ত কোনো বিষয়ে চিন্তা করতে হবে না। টেন্স যে টেন্স আছে সেই টেন্সেই থাকবে, কেবলমাত্র তোমরা পার্সনগুলো ওই নিয়মের আলোকে পরিবর্তন করবে। ভালো করে দেখো এবং আমি তোমাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি। এটা তোমরা সেন্টেন্সগুলো লিখে নাও। রাজু says to Rani, I have gone to your house to take my book which I gave you, taking from my father who loves me as your father loves you. আচ্ছা, আমি এটা আমার কমেন্টে গিয়ে আমি লিখে দেবো সেন্টেন্সটা, তাহলে সেখান থেকে আরও ভালো স্পষ্টভাবে লিখতে হবে। তো আশা করি তোমরা এই পর্যন্ত ন্যারেশনের আরও কয়েকটা ক্লাস আমাকে নিতে হবে, এটা একটু সুদীর্ঘ আলোচনা। তো আগামী ক্লাসগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে আরও বিস্তারিতভাবে ন্যারেশনের বাকি পরিবর্তনগুলোর নিয়ম নিয়ে আলোচনা করব। তা আশা করছি আজকে যতটুকু আমি আলোচনা করেছি, বিশেষ করে পার্সন পরিবর্তনের নিয়ম পর্যন্ত, এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো কিছু এখনও দুর্বোধ্য মনে হয়, এখনও যদি কোনো কিছু বুঝতে না পারো এই আলোচনার মধ্য থেকে, এতটুকু আলোচনার মধ্য থেকে, তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আমাকে কমেন্টের মাধ্যমে, অথবা সরাসরি আমাকে ফোন করতে পারো 01815471947 এই নাম্বারে, 01815471947 এই নাম্বারে তোমরা আমাকে ফোন করে তোমাদের সমস্যা বলতে পারো। তাহলে আমি সেক্ষেত্রে চেষ্টা করব তোমাদেরকে সমাধান দেওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে এবং তোমাদের পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখবে। গুরুজনদের প্রতি, বিশেষ করে যারা তোমাদের দাদা দাদি, চাচা চাচি, যেসব বা বাবা মা যারা বয়স্ক, বিশেষ করে 50 ঊর্ধ্ব বয়স, তাদের প্রতি একটু বেশি বেশি খেয়াল রাখতে হবে। কারণ এই প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে যে মৃত্যু হচ্ছে, সবচেয়ে বেশি মৃত্যুর হার কিন্তু এই বয়স্ক লোকদের ক্ষেত্রে বেশি। কাজে আমরা আমাদের পরিবারকে সুস্থ রাখবো। আমাদের সরকারের যে নির্দেশনা, অর্থাৎ ঘরের বাইরে না যাওয়া, আপাতত যতক্ষণ স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে ততক্ষণ ঘরের বাইরে না যাওয়া থেকে আমরা এই না যাওয়ার বিষয়টাকে, কষ্ট হলেও আমরা আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে ঘরেই সময় কাটাবার চেষ্টা করব এবং এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা পড়ার টেবিলে থেকে সেই কাজগুলোকে যথাযথভাবে করার চেষ্টা করব। তোমার মনে রাখবে, এই যে সময়টা যাচ্ছে, এটা আসলে তোমার শিক্ষা জীবন থেকে, শিক্ষাবর্ষ থেকে কিন্তু এক একটা দিন হারিয়ে যাচ্ছে। এবং তুমি যদি পড়াশোনা না করে ঘরে বসে থাকো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার যে সিলেবাসটা, সেই সিলেবাসটা তোমার শেষ করতে পারবে না। হয়তো দেখা যাবে যখন স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, আবার ক্লাস শুরু হবে, তখন পরীক্ষার ডেট ঘোষণা করা হবে এবং তুমি যদি এখন থেকে প্রস্তুতিটা নিয়ে না রাখো, তাহলে সেই ক্ষেত্রে ওই পরীক্ষাগুলোতে তুমি ভালো করতে পারবে না। যতটুকু নিজে কভার করতে পারো ততটুকু পর্যন্ত তোমরা শেষ করে ফেলো। আর
যতটুকু আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের সুবিধা হচ্ছে বা তোমরা পাঠগুলো নিচ্ছ, সেই পাঠগুলোকে ভালোভাবে ধারণ করে বাসায় এই যে বাড়ির কাজগুলো দেওয়া হচ্ছে সেই বাড়ির কাজগুলো করবে, করে তোমরা এভাবে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে। তো আর কথা বাড়াচ্ছি না, আমার ক্লাস আজকে এখানেই শেষ হলো। সবাই সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।